চ্যাটার্জিকে দেখেছি দিল্লিতে সমরেশ বসুর সঙ্গে একটা সাহিত্য সভায় গেছি। তো সেখানে সমরেশ বসু আমার সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন। পরের দিন আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি হঠাৎ বলে ফেললাম যে কালকে আমার মেয়ের জন্মদিন, 25শে ডিসেম্বর, আপনি যদি একটু ওকে আশীর্বাদ করলেন খুব ভালো হয়। আপনার কোনো ভালো অভিজ্ঞতা আর একটা খারাপ অভিজ্ঞতা? সঞ্চালনা করতে গিয়ে প্রথমে ভালো অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে যে আমি তো পেশাদার সঞ্চালক নই, কাজেই আমি ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটিতে পার্ট টাইম করতাম সেই সময়। একজন এসে বললেন যে স্যার, শুনেছি আপনি সঞ্চালনা বিষয়ে অনেক কিছু জানেন, তা আমাদের একটা ইয়ে আছে, কি বলে, বালিগঞ্জে একটা জ্ঞানবাণীর অফিস আছে অল ইন্ডিয়া রেডিওর, তা আপনি কি সেখানে করবেন? এই ঘন্টাখানেক, কিছু টাকা পয়সা আমরা দেবো, গাড়ি ভাড়াও দেবো, কিন্তু আপনাকে 1 ঘন্টা বিদ্যাসাগর নিয়ে কিছু বলতে হবে, আর যিনি আসছেন তিনিও বিদ্যাসাগর নিয়েই বলবেন। তা আমার বিষয়টা খুব ভালো লাগলো। আমি বললাম যে বিদ্যাসাগর নিয়ে আমার খুব আগ্রহ আছে, কারণ আমি বিদ্যাসাগরের অনেক কিছু মেনে চলি। যেমন উনি বাবা মাকে ভালোবাসতেন, সেটা আমি মেনে চলি। উনি বাবা মাকেই দেবতা ভাবতেন, সেটা আমিও করি, এখনও করি। কোথাও যাওয়ার সময় আগে বাবা মাকে প্রণাম করে যাবো, কাজ করি। তাই এইসব জিনিসগুলো ভালো লাগে। তখন আমাকে একজন যিনি নিচ্ছিলেন, ইন্টারভিউ নিচ্ছিলেন, তিনি আমাকে হঠাৎ প্রশ্ন করেন, বিদ্যাসাগরের কোন জিনিসটা আপনার ভালো লাগে না? আর আমার একটা জিনিস খুব ভালো লাগে না, আপনারা হয়তো রেগে যাবেন, কিন্তু আমি বলছি, সেটা হচ্ছে উনি বিবেকানন্দকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সোজা কথায় তাড়িয়ে দিয়েছিলেন। মানে আমরা তো এরকম কোনো খবর পাইনি। না, আমি তো জীবনী যারা যারা লিখেছে আমি তাদের, শঙ্করীবাবুর বই পড়েছি, শঙ্করের বই পড়েছি, তাদের বইতে কিছুটা উল্লেখ আছে, কিন্তু পুরোটা নেই। কারণ বিদ্যাসাগর যে একটা লোক তো দোষে গুণে মানুষ হয়। বিদ্যাসাগরের যে জামাই ছিলেন, জামাই অত্যন্ত বদমাইশ লোক ছিলেন। সেই জামাই এসে বললেন স্বামীজি একদম নাকি পড়াতে পারেন না, ইংরেজি বলতে পারেন না, এরকম ধরনের। তখন তো নরেন্দ্রনাথ দত্ত বেকার ছেলে, সেই বেকার ছেলেকে আবার উনি অত ভালো ইংরেজিতে, ওনাকে ক্লাস 9-10 মানে ওপরের ক্লাসের ছেলেদের লেলিয়ে দেওয়া হয়েছিল। লেলিয়ে কথাটা এই জন্যই বলছি যে ওনাকে সবাই ব্যঙ্গ করতো, যে এই স্যার পড়াতে পারে না, এই স্যার পড়াতে পারে না, এরকম। তার ফলে সেই কথাটা বিদ্যাসাগর বা যাচাই না করে, এইখানেই আমার আপত্তি, যে যাচাই না করে উনি স্বামীজির চাকরিটা করে দিয়েছিলেন, বাতিল করে দিয়েছিলেন। বিদ্যাসাগর এই ব্যাপারটা আমি পছন্দ করি না। আর যেটা আমি পছন্দ করি না সেটা হচ্ছে যে বিদ্যাসাগর বেঁচে থাকতেই একটা প্রবাদ ছিল যে উনি দামোদরটা পার হয়েছিলেন মায়ের ডাকে। এটাও মিথ্যা কথা। কারণ এই মিথ্যা কথাটা এত চলছে যে প্রজন্মের পর প্রজন্ম এটা বিশ্বাস করছে। দামোদরটা তখন এত হিংস্র, এত স্রোতস্বিনী যে দামোদর পার হওয়া অসম্ভব ব্যাপার, একটা নৌকা পর্যন্ত পার হতে পারতো না। তো কাজেই বিদ্যাসাগর সাঁতরে মার কাছে রাত্রিবেলা চলে গেলেন, এটা হয় না। তার কারণ হচ্ছে যে দামোদরের এখন ব্রিজ হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন হয়েছে। আমি সিভিলটা বেশি বুঝি বলে আমি এটা বলছি। বিদ্যাসাগরের পক্ষে সেই সময়ে ওইভাবে সাঁতরে পার হওয়াটা
অসম্ভব ব্যাপার ছিল, কিন্তু উনি যেহেতু বিদ্যাসাগর, ওনার নামে এটা চালিয়ে দেওয়া হচ্ছে। তো এই চালানোটা আমি পছন্দ করি না। এই দুটো অভিজ্ঞতা যেই বলেছি, তারপর আমার কাছে অনেক এসেছে, কি বলে, ফোন এসেছে যে আপনি এগুলো ঠিক জানেন। আমি ঠিক জানি। আমি দুটো ভালো দিক বলুন যেগুলো আমরা ভালো জানি না। সেটা হচ্ছে যে আজকে হোমিওপ্যাথির যে এত ব্যানার্জি, আপনারা নাম শুনেছেন যে খুব বিখ্যাত হোমিওপ্যাথ, এই পি ব্যানার্জি কিন্তু বিদ্যাসাগরের উত্তরসূরি। অর্থাৎ বিদ্যাসাগর এই হোমিওপ্যাথির ব্যাপারটা কারমাটারে গিয়ে এখন যেটা বিদ্যাসাগর স্টেশন হয়েছে, সেই কারমাটারে গিয়ে গরিব মানুষদের মধ্যে ওষুধ বিলি করতে। এই ওষুধ বিলি করতে করতে ওনার মনে হয়েছিল যে আমি তো এত কিছু পড়লাম, তাহলে একটু হোমিওপ্যাথিটাও যদি পড়ে নিই, তাহলে আমি এইসব গরিব মানুষগুলোর চিকিৎসা করতে পারবো, এবং এরা পয়সা দিতে পারে না ওষুধের, কাজেই আমি বিনা পয়সায় এদের দিতে পারবো। সেই জিনিস আজকে হোমিওপ্যাথিতে এমডি করা হচ্ছে, এবং অনেক এমডি ডাক্তার আমার এখন চেনাও আছে, যে প্রকাশ মল্লিক বলে একজন আছেন, উনি দেশ বিদেশে আমাদের হোমিওপ্যাথি নিয়ে বলছেন যে অসুখ অন্য জায়গায় আয়ুর্বেদে সারছে না, যে অসুখ এতে সারছে না, অ্যালোপ্যাথিতে সারানো যাচ্ছে না, সেটা কিন্তু হোমিওপ্যাথিতে সারানো যাচ্ছে। আর একটা কি জানতে চাইলেন আপনি, যে আমার খারাপ অভিজ্ঞতা সঞ্চালন হতে হবে। খারাপ অভিজ্ঞতা হচ্ছে এইরকম, যে সঞ্চালনা যেহেতু আমি কোনো জায়গা থেকে সার্টিফিকেট পেয়ে করিনি, তো সেই কারণে আমি কোনো সঞ্চালক হিসাবে দূরদর্শন বা রেডিও এসবে কোনোদিন সুযোগ পাইনি। কিন্তু এই সুযোগ না পেলে কি হবে, আমি একবার DD-1 তখন সবে হয়েছে, DD-1 আমি গিয়েছিলাম। গিয়ে ওখানে আমাকে যিনি নিয়ে গিয়েছিলেন, তিনি আমাদের নসিবপুর গ্রামেরই গৃহবধূ, তিনি ওখানকার প্রডিউসার ইন্দ্রাণী, তার নাম হচ্ছে, আমি ইন্দ্রাণী বলেই ডাকতাম, ইন্দ্রাণী দি বলে। তিনি আমায় বললেন যে সমর, যদি তুমি করো। আর বললেন যে দেখুন, আমি তো এখন সেকেন্ড হুগলি ব্রিজ প্রজেক্ট নিয়ে এত ব্যস্ত যে এখানে যদি এখন চান্স পাই, আমি কিন্তু ঠিক মতো আসতে পারবো না, তাতে আপনার হয়ে যাবে। ইন্দ্রাণী রায় উনি ছিলেন, প্রডিউসার ছিলেন DD-1 যখন সবে হয়েছে। তা আমি বললাম যে এখানে আপনাদের যারা হয় কি বলে সঞ্চালিকা আপনারা বলেন, কিন্তু ওটা তো সঞ্চালক হবে, বলে তুমি ওদের সঙ্গে একটু কথা বলবে নাকি। তাই কিছুদিন আগে যিনি মারা গেলেন উনি ছিলেন তখন, আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম। তখন সবাই বলেন ওনাকে সবাই পছন্দ করে, আপনি এইসব বলছেন উল্টো পাল্টা। আর তখন আমার বই হয়নি, বই সবে হয়তো লিখছি, এরকম বই হয়নি। আমি বললাম যে দেখুন, তিনি নাম করতে পারেন আপনাদের এখানে, উনি অদ্বিতীয় হতে পারেন, এখন যেহেতু তিনি মারা গেছেন বেশি ওনার সম্পর্কে বলতে চাই না। উনি একটু আমাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। তা আমি এখন থাকলে হয়তো উনি জানতে পারতেন যে এই বিষয়ে এখন আমার বই দেশ বিদেশে পড়ানো হচ্ছে, কারণ আমি ওটাতে ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে গেছে, আর বাংলাতে তো পড়ানো হয়। আর বহু লোক এখনো বইমেলাতে গেলে এই বইটা নিয়ে খোঁজে। আমার যিনি আছেন, পাবলিশার আছেন, তারা কিন্তু এই বইটাতে বেশ লাভটাও করছেন। কিন্তু একদিন এই বই লেখা বা এই বই সম্পর্কে বলার জন্যে আমাকে একটু অপমানিত হতে হয়েছিল। তাতে এটা ভালোই হয়েছে, পরবর্তীকালে আমি ডিলিটটা করতে পেরেছি। ওই যে একটু আগে বললাম না যে আমি কোনো ব্যাপারে থেমে থাকি না। আমি নামটা ওনার বলছি না, যিনি সবে প্রয়াত হয়েছেন, আপনারা দু একটা এর নাম বললেই বুঝতে পারবেন। ওই সঞ্চালকের নাম, মহিলা সঞ্চালকের নাম, এই সবে কিছুদিন আগে মারা গেছে। তা ওরা তো তখন কোনো ট্রেনিং নিয়ে আসেনি, ওদের চেনাশোনা আছে, চাকরি পেয়ে গেল। আমার তো ওই ব্যাপারটা ছিল না, আমাকে ইন্দ্রাণীদি দেখাতে নিয়ে গিয়েছিল DD-1 কিভাবে কাজ হয়। আমি কাজ দেখতে গিয়েই বললাম যে মাইক্রোফোন যে ব্যাপারটা কিন্তু সঞ্চালকদের শিখতে হবে, কারণ ওই যদি মাঝখানে আটকে যায়
তাহলে কিন্তু আমাদের মাইকম্যান আপনি কোথায় আছেন এইসব বলতে হয়। সেটা যদি সে নিজে একটু জানা থাকে, তার ওই সম্পর্কে ধারণা থাকে, তাহলে সে নিজে সারিয়ে নিতে পারে। এই সবগুলোই আমি লিখেছিলাম। আচ্ছা, আপনার এই যে ডিলিট যে পদবিটা আপনি পেয়েছেন, ওটা আপনি একটু আগে বলছিলেন যে কলম্বো থেকে আপনি ওটা পেয়েছেন। কলম্বো থেকে পাওয়ার কারণ হচ্ছে, এদেশে আমি বাংলাতে ওটা যখন লিখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে ফিরে ফিরে আসছিলাম, তখন আমার মনে হলো যে আমার সামনে তো রবীন্দ্রনাথ আছেন, বাঙালি কবি হলেও তিনি বাংলাতে তো লিখে নোবেল প্রাইজটা পাননি। কাজেই আমিও যদি আমার বইটা ইংরেজিতে করে নিয়ে এটা জমা দিই, তাহলে বিদেশের যে কোনো ইউনিভার্সিটি ওরা কিন্তু এইসব বিষয়ের মূল্য দেয়। সেই কারণে কলম্বোতে গিয়েছিলাম। ওখানকার একটা অভিজ্ঞতা বলুন। ওখানে অনেক অভিজ্ঞতা আছে আপনার, কিন্তু ওখানের অভিজ্ঞতা হচ্ছে যে কলম্বোতে একটু আগেই বললাম বোধহয়, যে সেটা ওখানে অনেকেই অনেক কিছু পেয়েছেন, মানে কেউ পিএইচডি পেয়েছেন, আরও সব নানান রকম ডিগ্রি বিভিন্ন ইউনিভার্সিটি। ওই দিন কনভোকেশনে অনেকে অনেক রকম পায়। তা আমি ইন্ডিয়া থেকে গেছি, এবং ইন্ডিয়াতে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে আমি একলা। কাজেই আমি ওখানে যখন ডিলিট পেলাম, তখন কিন্তু শুধু আমার দেশ নয়, আমি ভেবেছি যে সারা পৃথিবীতে কিন্তু এইটা যাচ্ছে, সম্প্রচার হচ্ছে। তো সেই দিনটা আমার মনে হয়েছে যে আমার কাছে খুব আনন্দের দিন। যদি আমি এটা না করতাম, ডিলিট করতে কলম্বো না যেতাম, তাহলে কিন্তু আমার জীবনের একটা বড় আনন্দ থেকে আমি ভাবতাম। আচ্ছা, বলছি যে স্যার, আপনি তো সঞ্চালনা করেছেন, তো অনেক নিউজ রিডার সঞ্চালনায় পরবর্তীকালে এসেছেন, তা আপনার কখনো এই বিপরীতটা হয়নি যে সঞ্চালক থেকে আপনার নিউজ রিডার হতে ইচ্ছা হয়নি? না, আমার সেটা হয়নি। তার কারণ হচ্ছে কি, সঞ্চালনাটা আমার ভালোবাসার বিষয়, আর নিউজ রিডার হতে গেলে খুব চর্চার প্রয়োজন আছে। তারপরে যে আমার আরেকটা ত্রুটি ছিল, আমাদের সময় কম্পিউটার শিক্ষাটা নেগেটিভলি দেখা হতো। আমি যখন পাশ করেছি তখন সরকারি নিয়ম ছিল, বলতে চাইছি না তবু বলতে বাধ্য হচ্ছি, কারণ এটাই সত্য, যে কম্পিউটার শিখলে আমরা নাকি বহু ক্ষতি করে দেবো বহু মানুষের। তা আমি কম্পিউটার দেখতে জামশেদপুর চলে গেছিলাম, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে, টিসকোতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ওই ফ্রিজ যেরকম দেখতে হয় এইরকম কম্পিউটার দেখতে ওই টিসকোতে গিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর এখন আমার বাড়িতে আমার চেনাশোনার মধ্যে ক্লাস 2-3 ছেলে মেয়েরা সবাই কম্পিউটার জানে। তা আমি শিখতে পারিনি এই জন্যে যে দুটো কারণে। একটা হচ্ছে আমি অত টাকা দিয়ে কিনতে পারতাম না, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের এটা অ্যান্টি কি বলবো স্টেট একটা কাজ। ওয়েস্ট বেঙ্গলে তখন কম্পিউটারকে কিছুতেই ঢুকতে দেওয়া হবে না, বহু লোকের চাকরি চলে যাবে, এইরকম একটা মনোভাব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কারণে আমার আরও ওই নিউজ রিডিংটা আমার হয়নি। কিন্তু নিউজ রিডিংটা আমি করতাম অন্য কারণে। সেটা হচ্ছে বৈদ্যবাটিতে আমার এদিকে বাবা মা জামশেদপুরে চলে গিয়েছিলেন, আমি একা থাকতাম। আর আমার প্রচুর চেনাশোনা আছে, একজন মহিলাকে আমি দিদি ভাই বলতাম, সে প্রায় আমারই বয়সী, অবিবাহিতা। তার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি তাদের বাড়িতে থাকি। তা আমি ওই তাদের বাড়ি থেকে ওইখান থেকে শ্রীরামপুর কলেজে আসা যাওয়া করতাম। তা আমার সঙ্গে শর্ত ছিল যে ইংরাজি কাগজ পড়ে বাংলায় খবরটা মুখে মুখে বলতে হবে। আচ্ছা। তখন উনি স্টেটসম্যান বা অমৃতবাজার পত্রিকা এরকম ধরনের পত্রিকাগুলো উনি নিতেন। আর উনি ছিলেন ডাক্তার, চেম্বারে সময় পেতেন না, প্রচুর রোগী দেখতেন এবং খুব পরোপকারী ডাক্তার। বুঝতেই পারছেন, আমাকে রেখেছিলেন তার বাড়িতে, অচেনা অজানা মানুষ।
সেই কারণে আমাকে ওই নিউজগুলো সব পড়তে হতো, পড়ে ওই কাগজটাকে বন্ধ করে দিতে হতো। উনি এলে সেইটা জিস্ট আমাকে সংবাদ পাঠকরা যেরকমভাবে বলে সেইভাবে বলতে হতো। উনি যতক্ষণ আমাকে গুড বলতেন, আমাকে একটার পর একটা খবর দিয়ে যেত। এইরকম একটা পারিবারিক পরিবেশে আমি সংবাদ পাঠক হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কত পুরস্কার, আরো ওদিকে তো দেখানো যাচ্ছে না, ক্যামেরাটা একটু ঘোরালে দেখানো যাবে। আমি পরে একবার আমার পুরস্কারগুলোর ছবি তুলে দেখাতে পারেন। আর এত আছে, আরো ওই ঘরেও আছে, ঘর ভর্তি হয়ে যাচ্ছে। গত সপ্তাহে রবিবারেও পেয়েছি। তা কাজেই এইরকম পুরস্কার আমি এখন পাই। আর পুরস্কার, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে যে কটা পুরস্কার আছে সে কটাই যথেষ্ট নয়, আরো ঘরের ভেতরে আছে। তো কতটা সফল হলে একজন পুরুষ মানুষ, তাহলে তার এই অবস্থা হয় বাড়ি ঘরে। তো এই সফলতার পিছনে বিশেষ কোনো নারীর অবদান? অবশ্যই অবশ্যই। তার কারণ হচ্ছে আমার তো দুটো বিয়ে। তা একটা বিয়ে করেছিলাম 80 সালে। তা তিনি দুর্ভাগ্যক্রমে চলে গেছেন 2003 সালে। 2003 থেকে আর 2020 পর্যন্ত আমি একাই কাটাতাম। তারপর আমার মনে হলো যে আমার তো এখনো শরীর টরীর ভালো আছে, আর আমি অতর্বহ হয়ে পড়িনি। তা আমি দেখি না একটা কন্যাদায় কারুর উদ্ধার করে দিতে পারি কিনা। কিন্তু আমার তখন মনে হলো যে আমি তো দুদিন বাদে মরে গেলে সে তো অকুল পাথারে ভাসবে। তার থেকে আমি যদি কম বয়সী বিয়ে করি এবং কালো মেয়ে যদি চাই আর পণ যদি না চাই, তাহলে কিন্তু আমি পাত্রী পেয়ে যাব। কোয়ালিফিকেশন বেশি বলবো না, 2-4টে বলে বিজ্ঞাপনটা দিয়ে দেবো। তা আমি 3টে কাগজ, আনন্দবাজার, বর্তমান আর একটা বাংলা কাগজ, আনন্দবাজার, বর্তমান, আর একটা কাগজে দিয়েছি। মানে তিনটে বাংলা কাগজে আমি দিয়েছি, আর 3টে ইংরেজি কাগজে দিয়েছিলাম। তা আমার মোটামুটি এই 37টা প্রায় এসেছিল, অ্যাপ্লিকেশন এসেছিল। এবং তাতেও অনেক আছে, কি বলে, খারাপ অভিজ্ঞতাও আছে। একজন আমাকে ফোনে বললেন যে আপনার একটা বিজ্ঞাপন দেখলাম, আপনি ওখানে 72 বছর লিখেছেন বয়সের। 20 সালে আমার 72 বছর বয়স ছিল। তাই বললাম, না না, আপনি ঠিকই দেখেছেন, ওটা 27 হবে না, ওটা 72ই হবে। আর আপনি এসে যদি দেখেন তাহলে আপনি 72 বুঝতে পারবেন না, কারণ আপনি আমাকে 60ই ভাববেন। 20 সালে আমি আরেকটু ভালোই দেখতে ছিলাম। এখনো আপনি ভালো আছেন। ধন্যবাদ। এটা ভালো বললে আমারও ভালো। অবশ্যই, আপনি এখনো ভীষণ হ্যান্ডসাম। কিন্তু শর্ত একটা আছে, আমি কারুর বাড়ি যাব না, আর যা কিছু হবে আমার বাড়িতেই হবে। এই যে ঘরে ইন্টারভিউ হচ্ছে এই ঘরেই ওই ইন্টারভিউ হবে। তবে বিভিন্ন জন বিভিন্ন সময় আসবে, কেউ কারোকে যেন চিনতে না পারে। একদিনে সবাইকে ডাকবো না। তো এই করে করে ইন্টারভিউ নিতে নিতে আমার 37 নম্বরকে খুব পছন্দ হয়ে গেল, ভীষণভাবে পছন্দ। মানে সে একদম আমার লেখা পড়ছে, মনেই হলো যেন আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু এ কথা সে কথার পরে বলতে 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 বলল যে মাথার কোণে তার সিঁদুর আছে। কারণ সিঁদুরটাও কোনো অসুবিধে করছে না আমার। অনেকে ডিভোর্সি হয়, তাও সিঁদুর করে। তোমার স্বামী আছে কি? তো বললাম, আমার স্বামী আছে। আমি নামটা প্রকাশ করছি না এই জন্যে যে সে তো এখন সংসার করছে, কাজে অসুবিধা হবে।
তাই বললাম যে স্বামীর কাছ থেকে একটা লিখে নিয়ে আসতে পারবে যে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, এবং সেটা কোর্ট পেপারে লেখা থাকবে। কারণ আমার আয়ুটা খুব একটা স্টেবল না। আনতে পারলেন না, ওনাকে উকিলের কাছেও নিয়ে গিয়েছিলাম, উকিল বেশ কিছু খরচাপাতিও নিলেন, কিন্তু আমি তখন বললাম যে না 37 না 38 নম্বর ছিলেন উনি, আর 37 নম্বর ইনি এখন যিনি স্ত্রী হয়েছে। আমি তখন ফোন করলাম, 37 নম্বর পাত্রী, তিনি তার নেগেটিভ রেজাল্ট হলো, তিনি কিছু প্রমাণ দেখাতে পারলেন না। তখন আমি 38 যিনি ছিলেন তাকে খবর দিলাম, আপনি কি একবার দেখা করতে পারবেন? তো উনি দেখা করার পরে আমার আর কোনো আপত্তির কোনো কারণ হলো না, শুধু বললাম যে রেজিস্ট্রি ম্যারেজ হবে প্রথমে, তারপরে মহিলা পুরোহিত দিয়ে বিয়ে হবে। এইটা তারপর ওই 38 নম্বরের সঙ্গেই এখন কাটাচ্ছি, বেশ আনন্দেই কাটাচ্ছি, কোনো সমস্যা নেই। মাঝে ওর একটু শরীরটা খারাপ হয়েছিল, এখন ভালোই আছে। আচ্ছা, জানলাম অনেক কথাই। এবার আমরা চলে এসেছি আমাদের প্রতিবেদনের একদম অন্তিম পর্বে। একটা ছোট্ট র্যাপিড ফায়ার, যা মনে আসছে সেটা বলবেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় না সুনীল গঙ্গোপাধ্যায়? সুনীল গঙ্গোপাধ্যায়। বরুণ বিশ্বাস না কেসি নাগ? কেসি নাগ। ওয়াসিম কাপুর না রামকিঙ্কর বেজ? রামকিঙ্কর বেজ। আশা ভোসলে না লতা মঙ্গেশকর? লতা মঙ্গেশকর। হেমন্ত মুখোপাধ্যায় না মোহাম্মদ রফি? হেমন্ত মুখোপাধ্যায়। ভেজ না নন ভেজ? নন ভেজ। আমরা এই সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে, তো স্যারের কাছে জেনে নেব যে যারা নতুন সঞ্চালনায় আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনার কি অভিমত? অভিমত এইটাই যে প্রথম কথা, যদি অর্থলোভে আসেন আসবেন না, আর যদি ভালোবেসে আসেন আসুন, আর কিছু শিখে তারপরে মঞ্চে উঠবেন, কিছু না শিখে মঞ্চে উঠবেন না। বাহ। তো দর্শক বন্ধুরা, আমরা জেনে নিয়েছি ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষের অনেক অজানা কথা, আরো অনেক কথা অজানা রয়ে গেল, অনেক প্রশ্ন ভেবে এসেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেদিকে আর যাওয়া গেল না। তো আজকের মতো নমস্কার। পরবর্তী প্রতিবেদনে আমরা আবার আরেকজন গুণী মানুষকে নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।